9 নম্বর পার্টে আমরা দেখেছি লি ববির অফিসে ঢুকে তার সব তথ্য কপি করছিল। ববির লোকেরা লিকে ধরে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ঠিক সেই সময় রশি তাকে বাঁচিয়ে নেয়। তারপর লিফটে তারা দুজনকে দেখে অনেক চমকে ওঠে। তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই লি আর রশি লিফট দিয়ে নিচেও যেতে পারে না, কারণ ববি তো আগেই সব গার্ডদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছিল যে কেউ যেন বাইরে যেতে না পারে। তাই লি আর রশি বাঁচার জন্য দ্বিতীয় ফ্লোরের সিঁড়ি দিয়ে পালাতে থাকে, কিন্তু সেখানেও ববির লোকেরা তাদের পেছনে পড়ে যায় আর তারা কোনো রাস্তা না পেয়ে একটা রুমে নিজেদের লক করে নেয়। কিন্তু ববির লোকেরা বাইরে থেকে দরজা ভাঙার পুরোপুরি চেষ্টা করে। লি তো হার মেনে নেয় আর বলে এখন আর আমাদের বাঁচার কোনো উপায় নেই, আর এটা তো 3rd ফ্লোর, এখান থেকে তো লাফাতেও পারবো না। কিন্তু রশি জানালার গ্রিল লাথি দিয়ে ভেঙে ফেলে আর সেখান দিয়ে পালিয়ে যায়। তারপর ববি দরজা ভেঙে ভেতরে এসে দেখে জানালার গ্রিল ভাঙা। তখন ববির লোক বলে এখন কি করব বস? এখন ববি বলে আমার মাথার উপরে নাচো গাধা কোথাকার, ওই দুজনকে ধরো যাও। তারপরে ওই জানালা দিয়ে 5 জন লোকও লাফিয়ে নামে আর বাকি লোকেদের সিঁড়ি দিয়ে নিচে গিয়ে লক করতে বলে। তো এরপর ববি রুম থেকে বের হতে যাবে, তখন তার সন্দেহ হয় যে তারা দুজন বাথরুমে নেই। তো আসলে লিয়া রশি বাথরুমেই লুকিয়েছিল। ববি বাথরুমের দরজা খুলতে যাবে, তখন এটা লি বুঝতে পেরে বাথরুমের দরজা খুলে আর দরজা গিয়ে ববির নাকে লাগে আর এই কারণে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। আর এই সুযোগে লি আর রশি পালিয়ে যায়, কিন্তু লি বেশি দূর পর্যন্ত পালাতে পারে না, কারণ তার পেটে তো ব্যথা রয়েছে। রশি তাড়াতাড়ি তাকে একটা পাশের শপিং কমপ্লেক্সে নিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই ববি ও তার লোকেদের নিয়ে সেই কমপ্লেক্সের সামনে চলে আসে আর বলে ওই লোকেরা এখানে কোথাও আছে, তাড়াতাড়ি খোঁজো তাদের। সর্বপ্রথম তো আমি তাদেরকে ধরে দুজনের নাক কেটে দেব। তারপরে ববির লোকেরা শপিং কমপ্লেক্সের ভেতরে যায়, যেখানে অনেকগুলো দোকান ছিল। লিয়া রশি দোকানের বক্সের পেছনে লুকিয়েছিল। রশি গিয়ে দেখতে চায় যে কেউ তো আবার আসছে না এদিকে। তখন লি কারোর হাঁটার শব্দ পায়, তাই লি রশিকে নিচে বসিয়ে জড়িয়ে ধরে। ববির লোকেরা তো লাইট দিয়ে খুঁজে, কিন্তু কাউকে না পেয়ে তারা চলে যায়। তখন লি রশিকে ছেড়ে দেয়, কিন্তু রশি তাকে তো ধাক্কা দেয়। তখন লি চিৎকার দিয়ে ওঠে। এরপর রশি তখন লিয়ের কাটা জায়গা দেখে। তখন রশি বলে ওহো, এটা তো অনেকটা কেটে গেছে, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু লি বলে আমি তো এখান থেকে উঠতেই পারবো না। রশিও বুঝতে পারে না যে সে এখন কি করবে। বাইরে ববি তাদেরকে সব জায়গায় খোঁজে। তখন প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে আর ববিকে দেখে তারা সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। ববি তাদের গাড়ি দেখে ফেলে। অন্যদিকে রশি দোকান থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে আর লিয়ের কাটা জায়গা পরিষ্কার করতে থাকে। মনে হয় এনায় তাকে সব রকমের ট্রেনিং দেওয়া হয়েছে। এসব দেখে লি বলে সত্যি করে বলো আসলে তুমি কে? রশি বলে আমারটা ছাড়ো, আগে তুমি বলো তোমার উদ্দেশ্য কি, আর এত বড় গ্যাংস্টারের অফিসে তুমি ঢুকেছো, অবশ্যই তোমার সাপোর্টে তোমার পেছনে কেউ আছে। তখন লি বলে তুমি ববির অফিসে কি করছো এটা আগে বলো। রশি বলে তুমি নাথানের ব্ল্যাক মানি সব তথ্যর ইনফরমেশন চুরি করতে এসেছিলে তাই না? লি বলে এটা তুমি কিভাবে জানলে? তাহলে তুমিও কি সেম তথ্যই চুরি করতে এসেছিলে? রশি বলে আমাদের উদ্দেশ্য একই, তাহলে কি আমরা দুজন পার্টনার হয়ে যাই? তখন লি বলে পার্টনার হওয়া তো কোনো বড় কথা নয়, আসলে তুমি আর আমি কি কখনো নিজেদের উপরে বিশ্বাস করতে পারবো? অন্যদিকে আমরা প্যানিকে দেখতে পাই যে অনেক টেনশনে আছে, যে না জানি লিয়ের কি হয়ে গেছে। আর ঠিক তখনই সেখানে লি আসে। লিকে দেখে প্যানি একটু শান্তি পায় আর ভাবে যাক কিছু হয়নি। প্যানি বলে তোমাকে আমি অফিস থেকে বের হয়ে যেতে বলেছিলাম, তুমি আমার কথা কেন শোনোনি? লি বলে দেখো এক্সপ্লেইন করার সময় নেই, কিন্তু আমি আমার জীবনকে রিস্কে ফেলে সব তথ্য কপি করে নিয়েছি। এটা বলে সে প্যানিকে পেন ড্রাইভ দেয় আর প্যানি গিয়ে ওই পেন ড্রাইভ ল্যাপটপে সেট করে। আর এখানে হয় অনেক মজার ঘটনা। কি বলবো কি হচ্ছে? তো পুরো পেন ড্রাইভে শুধু পর্ন ভিডিওতে ভরা ছিল, নেই সেখানে কোনো তথ্য। তখন লি বলে আমি কি রকম গাধা, এটাকে কপি করার জন্য আমি আমার জীবনকে এত রিস্কে ফেলে দিয়েছিলাম। মনে হয় গাধার বাচ্চা ববি শুধু ল্যাপটপে এই ভিডিওই রাখে। অন্যদিকে ববি নাথানকে বলে আমার অফিসে কেউ এসেছিল আর আমার ল্যাপটপ থেকে সব পর্ন ভিডিও কপি করে নিয়ে গেছে। নাথান তো সব সময়ের মতোই রেগে যায় আর বলে এসব তুমি থাকতে কিভাবে হয়? তোমার গার্ডরা কোথায়? তারা সেভ আছে তো, নাকি তাদেরকেও চুরি করে নিয়ে গেছে? আর এখন থেকে আমি তোমাকে ভরসা কিভাবে করব? তখন ববির অ্যাসিস্ট্যান্ট বলে আমার তো কিনের উপরে সন্দেহ আছে, হয়তো সে আপনার ব্ল্যাক মানির ব্যাপারে জানার জন্য এসব করছে। এরপর নাথান বলে তোমরা তার উপরে খুবই কড়া নজর রাখবে। তারপর আমরা ওই কর্মীর মেমোরিয়াল দেখতে পাই
যেখানে তার ওয়াইফ আর তার ভাই কিনিয়া মিলে তার লাশকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। এখানে যেও কষ্ট পাওয়ার অনেক ভালো অ্যাক্টিং করে, কারণ সে তো ওই কর্মীর ওয়াইফের মুখ বন্ধ করার জন্য টাকা দিয়েছিল। কিনিয়া তো ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আপনার হাজবেন্ডের মৃত্যু আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেন বললেন? সত্যি তো অন্য কিছু, ওই লোকেরা তো আবার আপনাকে টাকা দিয়ে জোর করে এসব করাচ্ছে না। তখন সেখানে যে আসে আর কিনিয়াকে বলে, তুমি কি জানো না সে তার হাজবেন্ডকে হারিয়ে অনেক টেনশনে আছে, আর তুমি শুধু নিজের লাভের জন্য কেন তাকে কষ্ট দিচ্ছ? কিনিয়া বলে, তুমি কে? যে বলে, আমি ডোডো গ্রুপের ডিরেক্টর। তখন কিনিয়া বলে, ও আচ্ছা, তাহলে তুমি সেই লোক যে টাকা দিয়ে এই মহিলার মুখ বন্ধ করেছো। যে বলে, দেখো ম্যাডাম, আমি তোমার চাল খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমার হাজবেন্ড মরার পর তোমার উপর ঋণের বোঝা দিয়ে গেছে, আর ওই ঋণ শোধ করার জন্য এমন পাবলিসিটি স্ট্যান্ড করছো, মনে হচ্ছে তোমার উদ্দেশ্য হলো ডোডো গ্রুপের নতুন কোনো দোষ লাগানো, আর সেই অভিযোগ করে আমাদের কাছ থেকে টাকা আদায় করতে চাও। কিনিয়া বলে, আমি T9 গ্যাসের বিষয়ে তদন্ত করছি, আর এরকম ক্ষতিকর গ্যাস তোমরা তোমাদের প্ল্যান্টে ইউজ করো, আর এর পর্দা তো আমি ফাঁস করেই ছাড়বো। তখন দেখবো কে কি, আর যখন আমি কোর্টে সব এভিডেন্স দেব তখন তুমি বুঝতে পারবে আমি কি করতে পারি। এরকম ভাবে জেজের মুখের উপরে জবাব দিয়ে সে চলে যায়। তারপর জে এন্ড্রিউকে বলে, তুমি কিনিয়ার ক্লোজ হওয়ার চেষ্টা করো, আর তার কাছে আমাদের বিরুদ্ধে যত এভিডেন্স আছে সব নিয়ে নেওয়ার চেষ্টা করো। তখনই তো আমরা নাথানকে রাস্তা থেকে সরাতে পারবো, আর তখন তার জায়গা তুমি পাবে। কিন্তু তাদের কথা বলতে জিনা দেখে ফেলে, আর যে চলে যাওয়ার পর সে এন্ড্রিউকে এসে জিজ্ঞাসা করে, বলো তোমরা দুজন কোন বিষয়ে কথা বলছিলে? এন্ড্রিউ বলে, যে বলছিল কিনিয়ার কাছে যে এভিডেন্স আছে ওইটা মিথ্যা এভিডেন্স, ওইটারই খোঁজ নিতে হবে আমাকে। তখন জিনা বলে, এই ইনভেস্টিগেশনে আমিও তোমাকে সাপোর্ট করব। যদি আমি ভালো কাজ করি তাহলে কোম্পানি আমাকে প্রমোশন দেবে, তাই না? এন্ড্রিউ হাসে আর বলে, আমি এর কি করব? এন্ড্রিউ বলে, আচ্ছা ঠিক আছে, তুমিও আমার সাথে ইনভেস্টিগেশন করো। তারপর এন্ড্রিউ আর জিনা গিয়ে কিনিয়ার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, আর তার সাথে বসে খাবারও খায়। তখন কিনিয়ার কাছে একটা কল আসে, আর কিনিয়া বলে, আপনারা ওই রিপোর্ট খুব ভালোভাবে রাখেন, ওই রিপোর্টে T9 গ্যাসের ডিটেলস আছে। তারপর কিনিয়া তার ফোন টেবিলের উপরে রেখে দোকানের ভেতরে চলে যায়, আর এর মধ্যে এন্ড্রিউ ফোন থেকে ওই নাম্বারটা নোট করে নেয় যে কিনিয়াকে এখন কল করেছিল। তারপরে তারা তিনজন মিলে ওই ল্যাবে গিয়ে রিপোর্ট নেয়। রিপোর্ট দেখে কিনিয়া তো চমকে ওঠে, কারণ সেখানে লেখা ছিল T9 গ্যাসে কোনো ক্ষতিকর জিনিসই নেই। ল্যাবের ইনচার্জ বলে, ম্যাডাম T9 গ্যাস সেফ, মনে হয় আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ভুল তথ্য দিয়েছে, আর এটাই ফাইনাল রিপোর্ট। আসলে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এন্ড্রিউ ওই নাম্বার নিয়ে জেজেকে দিয়েছিল, আর জেজে ওই ইনচার্জকে টাকার লোভ দেখিয়ে মিথ্যা রিপোর্ট বানাতে বলেছে। এখন কিনিয়া তো অনেক টেনশনে পড়ে যায়। জিনিয়া তাকে বলে, আপনার কেন মনে হয় এই রিপোর্ট ভুল? কিনিয়া বলে, হয়তো তোমরা ডোডো গ্রুপের ব্যাপারে কিছুই জানো না, ওইটা একটা ফ্রড কোম্পানি, লোকের জীবন নিয়ে খেলছে তারা, তাও আবার শুধু বিজনেসের জন্য। এই কথা বলে কিনিয়া সেখান থেকে চলে যায়। তারপর যে ল্যাবে আসে, আর ল্যাবের ইনচার্জকে টাকা দিয়ে সত্য রিপোর্ট নিয়ে নেয়। সেখানে লেখা ছিল T9 গ্যাস অনেক ক্ষতিকর। যে তখন বলে, আমি জানতাম নাথান বড় কোনো কিছু করছে, এখন তাকে কেউ বাঁচাতে পারবে না। তখন ইনচার্জ তাকে বলে, স্যার আপনি আপনার ওয়াদা পূরণ করবেন তো? ডোডো গ্রুপ স্পন্সর করবে, তাই না? যে বলে, ওইটা টেনশন তোমাকে করতে হবে না, আমি দেখে নেব। তারপর আমরা দেখতে পাই চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের রুমে আসে, আর সেখানে একটা ডায়েরি দেখতে পায়। ডায়েরিটির মধ্যে স্যালোমির একটা ছবি দেখতে পায়, অর্থাৎ এন্ড্রিউর মায়ের ছবি, আর সেখানকার ড্রয়ারে একটা রিং আর স্যালোমির আইডি কার্ডও আছে। এসব দেখে চেয়ারম্যানের ওয়াইফ চমকে ওঠে, আর বলে, চেয়ারম্যান এসব এখানে কেন রেখেছে, তাও আবার এত বছর পর? ঠিক তখনই সেখানে চেয়ারম্যানের পিয়ে আসে। চেয়ারম্যানের ওয়াইফ পিয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে সব বলে দিয়েছো? পিয়ে বলে, হ্যাঁ, আমি তার নুন খেয়েছি, তাই তাকে সব সত্যি বলে দিয়েছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, তার জন্য তোমাকে পস্তাতে হবে, দেখে নিও তুমি। তারপর পিয়ে মোজোর সাথে দেখা করে আর বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ জেজেকে বলে, আমার স্বামী তার নাজায়েজ ছেলেকে খোঁজার জন্য উতলা হয়ে গেছে, চেয়ারম্যান ওই ছেলেকে খুঁজে পাওয়ার আগেই তুমি তার খোঁজ লাগাও। অন্যদিকে পিয়ে মোজোকে বলে, চেয়ারম্যান আর শ্যালোমির একটা ছেলে আছে, জানি না সেই ছেলে এখন কোথায় আছে। চেয়ারম্যানের ওয়াইফ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। চেয়ারম্যানের ওয়াইফ তাকে খুঁজে বের করার আগেই তোমাকে ওই ছেলেকে খুঁজে বের করতে হবে, আর আমরা ওই ছেলেকে চেয়ারম্যানের কাছে নিয়ে আসবো, কারণ যদি ওই ছেলে চেয়ারম্যানের ওয়াইফের হাতে আসে তাহলে অবশ্যই তাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করবে। চেয়ারম্যানের তার ছেলেকে পাওয়া উচিত। অন্যদিকে চেয়ারম্যান তার মেয়ে সিন্ডির অনেক প্রশংসা করে সবার সামনে, আর বলে, তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, যার জন্য আমাদের মার্কেটের ভ্যালু অনেক বেড়ে গেছে। এখানে সিন্ডির অনেক প্রশংসা দেখে নাথান তো অনেক জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর তাই মনে মনে বলে, এই কোম্পানিতে আমি শুধু একটাই কাজ করতাম, আর সেটাও সিন্ডি নিয়ে নিয়েছে। এরপর চেয়ারম্যান বলে, আজকে থেকে অ্যাডের শুটিং এর কাজ সবকিছুই সিন্ডি দেখে নেবে। কিছুক্ষণ পর নাথান চেয়ারম্যান আর সিন্ডির কাছে যায়। লিফটের দরজা খুলতেই দেখে সেখানে এন্ড্রিউ। সে চেয়ারম্যান অর্থাৎ তার বাবাকে দেখতে থাকে।
চেয়ারম্যান তো জানেই না এটা তার নাজায়েজ ছেলে। তখন তাকে বকাবকি করে আর বলে, তুমি কি জানো না এটা ভিআইপি লিফট, তুমি এই লিফটে কি করছো? তখন এন্ড্রু বলে, সরি স্যার, আমি জানি না। এটা বলে সে বাইরে যেতে থাকে। তখন চেয়ারম্যান বলে, কোনো সমস্যা নেই, তুমিও আমাদের সাথেই আসো। তো এখানে নিজের বাবাকে এত কাছ থেকে দেখে এন্ড্রু তো ইমোশনাল হয়ে যায়। চেয়ারম্যানকে তার ছেলে মেয়ের সাথে অনেক ভালোবেসে কথা বলতে দেখে এন্ড্রুর কষ্ট হয়। মনে মনে সে বলে, এই ভালোবাসার তো আমারও হক ছিল, কিন্তু সে তো আমাকে তার থেকে অনেক দূরে রেখেছে। এসব ভেবে সে অনেক টেনশনে পড়ে যায়। তারপর আমরা কিনিয়াকে দেখি যে অ্যান্ড্রু আর জিনাকে নিয়ে জেলে এসেছে। আর সে বলে যে এখানে একজন কর্মী আছে যে ডোডো গ্রুপে কাজ করছিল। সে T9 এর ব্যাপারে খুব ভালোভাবে জানে। আসলে এই লোকের সাথে ফিরে আসার সময় আমার হাজবেন্ড মারা গিয়েছে, তাই আমাদের তার সাথে দেখা করা উচিত আর তার মাধ্যমে আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু এতটুকু সময়ের মধ্যে এই খবর যেও পেয়ে যায়। আর সে ববিকে বলে, ওই জেলের লোকটা আবার মুখ খুলবে না তো? তখন ববি বলে, জেলের মধ্যে সব আমারই লোক, ডোন্ট ওয়ারি, তারা একটাও শব্দ করবে না। কিনিয়া যখন জেলে গিয়ে ওই লোককে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? তখন ওই লোকটি খুবই ভয়ে ভয়ে বলে যে না, আমি তো আপনাকে চিনি না, আমি তো কখনোই আপনাকে দেখিনি। কিনিয়া বলে, তাই? কিন্তু তোমার কাছে তো আমার নাম্বারও আছে। তুমি আমার হাজবেন্ডকে T9 এর ব্যাপারে যে কথা বলেছিলে সেটা আমিও জানি, তাই প্লিজ আমাকে তার ব্যাপারে ইনফরমেশন দাও। তোমার ইনফরমেশনের জন্য অনেক লোকের জীবন বেঁচে যেতে পারে। কিন্তু ওই লোকটি তো অনেক ভয় পেয়েছিল, কারণ সেখানকার গার্ডও ববির থেকে টাকা নিয়ে ববির জন্য কাজ করত। এজন্য লোকটি কিছুই বলে না আর শরীর খারাপের নাটক করে। এই জন্য তাদের তিনজনকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় আর ওই লোকটিকে হাসপাতালে। তো এখানে পুলিশ কিছুক্ষণের জন্য বাইরে যায়, কিন্তু নিজের ফোন ভেতরে রেখে দেয়। তাই ওই লোকটি সুযোগ পেয়েই ওই ফোন নিয়ে কিনিয়াকে কল করে, কারণ সে তো কিনিয়ার নাম্বার জানতো। কিনিয়া মন খারাপ করে বসে থাকে, কারণ লোকটি তো তাকে কোনো ইনফরমেশনই দেয়নি। ঠিক তখনই কিনিয়ার ফোনে কল আসে, কিন্তু কিনিয়াকে কিছু বলার আগেই গার্ড চলে আসে আর ফোন নিয়ে রং নাম্বার বলে কেটে দেয়। এরপর সে তাড়াতাড়ি ববিকে কল করে বলে, এই উইটনেস কিনিয়াকে কল করার চেষ্টা করেছে, এখন তার কি করব? ববি বলে, তাকে শেষ করে দিতে হবে। তুমি এক কাজ করো, তাকে আমাদের ক্যাশ স্টোরে নিয়ে আসো আর সেখানে হবে তার আপ্যায়ন। আর আজ রাতে আমি একটা পার্টি দিচ্ছি, তুমিও এসো, বুঝতে পেরেছো? আসলে ববি তার অফিসে ভেন্ট ঠিক করছিল, কারণ লি সেটা ভেঙে ফেলেছিল। তাই একটা লোক এসে সেটা ঠিক করে দেয় আর ভেন্ট পুনরায় জ্বলে। কিন্তু ঠিক করার জন্য অন্য কেউই না, বরং প্যানির অ্যাসিস্ট্যান্ট আসে। সে ঠিক করার বাহানায় ববির অফিসে ক্যামেরা সেট করে দেয়, যার মাধ্যমে প্যানি আর লি বাইরে থেকে সব দেখতে পায়। প্যানি লিকে বলে, একটা কথা বলো, তুমি রশির উপরে ভরসা করো কি? লি বলে, না, কিন্তু তার পেছনে অবশ্যই কেউ আছে যে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তোমার কি মনে হয় সে কে হতে পারে? প্যানি বলে, হতে পারে সে ইন্ডাস্ট্রির গুপ্তচর, আর না হয় এনআইয়ের জন্য কাজ করছে। এরকম ভাবে প্যানি রশির আইডেন্টিটি খুঁজে বের করে। লি বলে, আমি তার উপরে ভরসা করি বা না করি, কিন্তু সে আমাকে সাহায্য অবশ্যই করবে, কারণ আমাদের দুজনের উদ্দেশ্য একই। পরের সিনে আমরা দেখতে পাই লি আর রশি কথা বলছে। লি রশিকে বলে, আমি ববির অফিসে ক্যামেরা সেট করে দিয়েছি, তার ফুটেজ আমি তোমাকেও দেখাতে পারি যদি তুমি আমার সাহায্য করো। যেরকম ভাবে তুমি ববির অফিসে কাজের জন্য গিয়েছিলে, সেরকম ভাবে আমাকে কোনো একটা কাজ দাও। রশি বলে, কাজ দিব মানে? সে কি আমার কোনো আত্মীয় যে আমি তাকে বললেই তোমাকে কাজে নিয়ে নেবে? লি বলে, না, আমি এটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে তোমাকে ওখানে সাহায্য করেছে তাকে বলো আমাকেও যেন সাহায্য করে, না হলে আমি তোমাকে ক্যামেরা ফুটেজ দিব না, এটা কিন্তু মনে রাখো। তো এখানে রশির কাছে কোনো রাস্তা নেই, তাই সে বলে দেয়, ঠিক আছে, আমি কোনো উপায় ভাবছি। তারপরে সেখানে তাদের একজন টিমের ছেলে আসে যে রশিকে নিয়ে অনেক পজিটিভ। ছেলেটা অনেক পেরেশান হয়ে যায় যে এই সব সময় লিয়ের সাথে কেন ঘুরে। তো এরপর আমরা ববির অফিসে রাখা ক্যামেরা দেখতে পাই, যেটার মাধ্যমে তারা দেখতে পায় ববি তার গলায় মালা পরে, আর সেই মালার মধ্যে একটা হার্ড ডিস্ক আছে যার মধ্যে ব্ল্যাক মানি সব ডিটেলস আছে। কিন্তু তার গলা থেকে মালা বের করা তো অনেক মুশকিল, কারণ ববি সব সময় সেটা গলায় পরে থাকে। ববির রুমে পেন্টিং এর পেছনে একটা সিক্রেট লকার আছে, যেটা শুধু ববির ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলবে, আর সেখানে ব্ল্যাক মানির হিসাব কিতাব, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সবই রাখা আছে। এরপর লি রশিকে বলে, তুমি যদি তাকে সিডিউস করতে পারো তাহলে আমরা ওই হার্ড ডিস্ক আর ওই লকারের অ্যাক্সেস দুটোই করতে পারবো। রশি বলে, সিডিউস? আরে তুমি আমাকে কি মনে করো? তুমি যাও গিয়ে তাকে সিডিউস করো, আমি ফাইট করতে পারি। যদি তুমি বলো তাকে শেষ করে দিতে হবে, তাহলে আমি তাকে মেরে ফেলতে পারবো, কিন্তু এই সিরিয়াস ভিডিওস আমার দ্বারা হবে না। রশিকে সে কনভিন্স করার চেষ্টা করে যে দেখো, যেভাবে মাইকেলকে ধরার জন্য জিনা রিস্ক নিয়েছিল আর আমরাও শেষমেশ মাইকেলকে ধরেও ফেলেছিলাম, ঠিক ওইভাবে তুমিও করে নাও। তো এখানে আর অন্য কোনো রাস্তাও নেই আমাদের কাছে। রশিও কিছুটা কনভিন্স হয়ে যায়। এরপর লি বলে, শোনো আমার কথা, এই কাজের জন্য তোমাকে সুন্দর একটা ড্রেস পরতে হবে। তারপর তারা দুজন নিজেদের জন্য সুন্দর সুন্দর ড্রেস চয়েস করে। লি তো তার জন্য সেখানকার বারটেন্ডারের মতো একটা ড্রেস বেছে নেয়, কারণ রশি ক্লাবের মধ্যে একজনের সাথে পরিচয় হয়েছিল
আর এজন্যই ববি ক্লাবে লির বারটেন্ডারে কাজ মিলে যায়। তো এরপর লি রশিকে একটা পোজ শেখায় যে তার সামনে তুমি এই পোজে থাকবে, তাহলে সে তোমার উপর ইনস্ট্রাকশন দেবে। তারপর তুমি তাকে সিরিয়াস করার জন্য চোখ ঠোঁট এরকম করবে, আর এরপর দেখো সে তোমার উপরে লাড্ডু হয়ে যায় কিভাবে। রশিও ঠিক সেরকম করারই চেষ্টা করে, কিন্তু তার চোখ রোমান্টিক দেখার বদলে অনেক ভয়ঙ্কর দেখা যায়। এজন্য লি তাকে বকা দেয় যে আরে ভাই কি করছো তুমি যদি এরকম করো তাহলে সে তোমাকে গুলি করে সেখানেই উড়িয়ে দেবে। লি তাকে আবারও শিখিয়ে দেয় যে কি রকম করতে হবে। তো এরপর পরিপূর্ণভাবে তৈরি হয়ে তারা দুজন ক্লাবে যায়। ববি সব বারটেন্ডারকে মনোযোগ দিয়ে দেখে আর লিকে দেখে জিজ্ঞাসা করে একে দেখে তো নতুন মনে হচ্ছে, কে এ? ববির অ্যাসিস্ট্যান্ট বলে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। লি তার মাথা নিচু করে ডায়লগ বলে যে আমি পুরো ইমানদারি দিয়ে আপনার কাজ করব। ববিরও তার উপরে বিশ্বাস হয়ে যায়। তারপর সে রশির দিকে তাকায়। রশি ওইসব করে যেসব লি তাকে শিখিয়ে দিয়েছে, কিন্তু রশি তো রোমান্টিক কিছুই করতে পারে না। তারপর রশি চোখ বড় বড় করে ববির দিকে তাকায়। ববি রশিকে বলে আরে এটা কি? আমি কি ভূত যে তুমি আমাকে এভাবে দেখছো? আর এটা কি রকম ড্রেস পরে আছো? চেঞ্জ করে নাও, না হলে কাজ থেকে বের করে দেব। তার যাওয়ার পর রশি লিকে কথা শোনায় আর বলে তোমার এই পদ্ধতিতে সিরিয়াস দেখেছো কি হয়েছে? হয়ে গেল না ফেল। লিও বুঝতে পারে না যে সে কি করবে। লি বলে মনে হয় ববি অন্য ধরনের মানুষ, আমার কাছে অন্য একটা আইডিয়া আছে। এটা বলে লি কোনো কারণ ছাড়াই কান্না করতে শুরু করে। রশি তো ভয় পেয়ে যায় আর বলে আমি এরকম কি বলেছি যার জন্য তুমি কান্না করছো? লি বলে এটা তো আমার নতুন আইডিয়া, যদি তুমি ববির সামনেও কান্না করো তাহলে অবশ্যই তার মন নরম হয়ে যাবে। সে যতই পাথর মনের হোক না কেন, তখন অবশ্যই সে তোমার জন্য করুণা বোধ করবে, আর সেই করুণা আমার জানার আগে আকর্ষণে পরিণত হবে। চলো এই আইডিয়াটা ট্রাই করে দেখা যাক। তারপর রশি ববির সামনে কান্না করা শুরু করে দেয়। ববি রশিকে বলে তুমি এখানে কি করছো? কিন্তু ববি রশির চোখে পানি দেখে রাগে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েকে বলে দাও কান্না করা মেয়ে আমার একদমই পছন্দ না। যদি দ্বিতীয়বার কখনো সে কান্না করে তাহলে তাকে আমি কাজ থেকেই বের করে দেব। তারপর আমরা দেখতে পাই বাইরে গিয়ে রশি লিয়ের গলা চেপে ধরে আর বলে পরের বার যদি এরকম বেহুদা আইডিয়া দাও তাহলে আমি তোমার জান নিয়ে নেব। আমি নিজেই কোনো আইডিয়া খুঁজে নেব, বুঝতে পেরেছো? তুমি শুধু তোমার মুখ বন্ধ করে রেখো। লি একা একা বলে দেখতে তো একদম নরম, কিন্তু তার মধ্যে এত শক্তি কোথা থেকে এসেছে? অন্যদিকে ইলেকশন শুরু করে দিয়েছে। ডোডো গ্রুপের বিরুদ্ধে স্লোগান দেয় যে এরকম বড় কোম্পানি আমাদের বন্ধ করে দেওয়া উচিত যারা লোকের জীবন নিয়ে খেলে। এই জন্য আপনারা আমাকে ভোট দিন। নেইল আর প্যানি দূরে গাড়িতে বসে এসব দেখে। মনে হয় প্যানি নেইলের সাথেও বন্ধুত্ব করে নিয়েছে আর সে তার থেকেও কিছুটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। প্যানি নেইলকে বলে কিমি প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, লোক তাকে বিশ্বাস করতে শুরু করেছে। নেইল বলে তার প্রভাব শুধুমাত্র অর্থের শক্তিতে, এর জন্য আমাকে যে সাথে কথা বলতে হবে, কারণ সে নাথানকে বলে টাকার অ্যারেঞ্জ করবে। এই কথা শুনে প্যানি বুঝতে পারে নাথান এই ইলেকশনের জন্য তার ব্ল্যাক মানি ইউজ করবে। যদি টাকাকে ট্র্যাক করি তাহলে আমরা বুঝতে পারবো নাথানের ব্ল্যাক মানি কোথায়, আর এই কথা প্যানি লিকেও বলে দেয়। অন্যদিকে জিনা আর এন্ড্রিউ ওই হাসপাতালে কাজ করে যেখানে কিনিয়া কাজ করে। আসলে তারা কিনিয়ার সম্পর্কে জানতে চাচ্ছে। যখন তারা একটা পেশেন্টের সাথে কথা বলে তখন পেশেন্ট বলে আমরা কিনিয়ার মুখ পর্যন্ত দেখতে চাই না, সে অনেক খারাপ মহিলা। তারা এভাবে কিনিয়ার নামে খুব খারাপ খারাপ কথা বলে, কিন্তু জিনার কেন জানি এদের কথা মিথ্যা মনে হয়। তারপর সে একটা ছোট বাচ্চাকে খাবার দিতে যায়, কিন্তু ওই বাচ্চা বলে আমি খেতে চাই না। ঠিক তখনই সেখানে কিনিয়া আসে আর জিনাকে বলে তুমি যাও, আমি একে দেখে নিচ্ছি, এটা আমার মেয়ে। এই কথা শুনে জিনা চমকে ওঠে। এরপর ওই বাচ্চা কিনিয়াকে বলে মাম্মি আমি এখানে থাকতে চাই না, আমাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাও। এখানে সব লোক আপনার নামে খারাপ খারাপ কথা বলে আর আমার খুব খারাপ লাগে। কিনিয়া অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে না মা, এই হাসপাতালেই শুধু তোমার ওষুধ আছে, আমাদের এখানেই তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে। তারপর জিনা কিনিয়ার সাথে একা দেখা করে। কিনিয়া তাকে বলে আসলে আমি ডোডো গ্রুপের ল্যাবে কাজ করতাম, সে সময় প্রথমবারের মতো 9টি লিকেজ হয়েছিল। তখন এই বাচ্চা আমার পেটে ছিল, ওই লিকেজের কারণে তার ক্যান্সার হয়েছে। জানি না আর কতদিন সে বেঁচে থাকবে। এখন পর্যন্ত শুধু আমার মেয়ে এই ডকুমেন্টে সাইন করেছে, তার ময়না তদন্ত যাতে করা যায়। আমি চাই না যে আমার মেয়ের সাথে যা ঘটেছে সেটা অন্য কোনো বাচ্চার সাথে হোক, কিন্তু কেন জানি না বাকি পেশেন্টরা এই ডকুমেন্টে সাইন করতে রাজি না। এসব কথা শুনে জিনার অনেক খারাপ লাগে আর তার বিশ্বাস হতে থাকে যে কিনিয়া হয়তো সত্যি কথাই বলছে, আর হয়তো সত্যি ডোডো গ্রুপের T9 গ্যাস ব্যবহার করা হয় আর লিকেজও অবশ্যই হয়েছিল। তখনই কিনিয়ার কাছে কল আসে আর কিনিয়া জানতে পারে তার মেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে অনেক ভয় পেয়ে যায় আর তার মেয়েকে দেখার জন্য দৌড়াতে থাকে। তখন অ্যান্ড্রিউর সাথে ধাক্কা লেগে তার ফোনটা পড়ে যায়। ফোনটা অ্যান্ড্রিউ তোলে আর দেখে তার ফোনে অনেকগুলো কল এসেছে, যে নাম্বার ডোডো গ্রুপের কেয়ার সেন্টারের। এটা দেখে জিনা তাড়াতাড়ি ওই কল পিক করে। আসলে ওই উইটনেস কল করেছিল যার সাথে কিনিয়া জেলে দেখা করতে গিয়েছিল।
জেজের বলার পর তাকে ডোডো গ্রুপের কেয়ার সেন্টারে শিফট করে দেওয়া হয়েছে। লোকটি ভয় পেয়ে বলে, ম্যাডাম, আমি আপনাকে সব সত্যি কথা বলবো, কিন্তু আমাকে এই কেয়ার সেন্টার থেকে বের করে নিন, না হলে এই লোকেরা আমাকে মেরে ফেলবে। তখন এই কথা শুনে জিনা বলে, ভয় পেও না, আমরা এখনই আসছি। তখনই ওই লোক কল কেটে ফোনটা বাইরে ফেলে দেয়। ততক্ষণে ওই ডক্টর দরজা ভেঙে ভেতরে আসে। তখন জিনা যেতে থাকে আর এনজিও তাকে আটকায়। জিনা তখন বলে, আমাদের ওই লোকটিকে সাহায্য করার জন্য যাওয়া উচিত। আমার তো মনে হয় কিনিয়া সবকিছুই সত্যি বলছে। কিন্তু এনজিও বলে, না না, আমাদের কিনের উপরেই নজর রাখতে হবে। তুমি দেখলে না কিনিয়া কত খারাপ মহিলা, সবাই কি বলছিল তার ব্যাপারে। কিনিয়া তো তার মেয়ের থেকেও ময়না তদন্তের জন্য স্বাক্ষর নিয়েছে। কিন্তু জিনা বলে, আমার এখন ডোডো গ্রুপের উপরে সন্দেহ হচ্ছে যে তারাই হয়তো কিছু করছে। এই কথা শুনে অ্যান্ড্রু রেগে যায় আর বলে, যে কোম্পানি তোমাকে জব দিয়েছে সেই কোম্পানির উপরেই তুমি সন্দেহ করছো। দাঁড়াও, আমি এখনই জেজেকে বলে দিচ্ছি। এটা বলে অ্যান্ড্রু বাইরে গিয়ে জেজেকে কল করে আর বলে, ওই উইটনেস যার সাথে কিনিয়া দেখা করতে গিয়েছিল সে তাকে সব সত্যি বলবে, কিছু একটা করো তাড়াতাড়ি। কিন্তু তখন জেজে বলে, যদি ওই উইটনেস নাথানের বিরুদ্ধে কিছু বলে তাহলে অবশ্যই তোমাকে সেখানে যেতে হবে। তার কথা ভালো করে শোনো, যাতে আমরা নাথানের বিরুদ্ধে তাকে উইটনেস হিসাবে দাঁড় করাতে পারি। তারপর আমরা নাথানকে রাস্তা থেকে সরাতে পারবো। তাহলে তো তুমি নাথানের জায়গা নিতে পারবে। কি ভাবছো তুমি? তখন এনজিও বলে, কিন্তু ডোডো গ্রুপের হাসপাতালে শুধু পেশেন্টের ফ্যামিলি অ্যালাউ আছে। জেজে বলে, হ্যাঁ, কিন্তু লয়ারদেরও অ্যালাউ আছে। তুমি উইটনেসের লয়ার হয়ে যাও, তারপরে বাকিটা আমি দেখে নেব। তারপর আমরা হাসপাতালে দেখতে পাই যেখানে উইটনেসকে ডাক্তার একটা প্রাণঘাতী ইনজেকশন লাগাতে যাচ্ছে। তখন জেজে ডাক্তারকে কল করে বলে, ওই উইটনেসের লয়ার বাইরে ওয়েট করছে, যাও তার সাথে দেখা করো। ডাক্তার তো ভয় পেয়ে যায় যে এই লোকের আবার কোনো লয়ারও আছে। তারপর ডাক্তার বাইরে আসে আর সেখানে এনজিও আর জিনা দাঁড়িয়ে থাকে। তারা নিজেদের উইটনেসের লয়ার বলে আর বলে, আমরা আমাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে চাই আর একা কথা বলতে চাই। ডাক্তারও ভয় পেয়ে তাদের দুজনকেই উইটনেসের রুমে পাঠিয়ে দেয়। জিনা আর অ্যান্ড্রিউকে দেখে উইটনেস ভয় পেয়ে যায় আর বলে, আপনারা দুজনকে। জিনা তাকে চুপ থাকতে বলে আর জিজ্ঞাসা করে যে, একটা কথা বলো, তোমাকে এরা মারতে কেন চায়? যদি তুমি সব সত্যি জানো আর আমাদেরকে বলো তাহলে আমরা তোমাকে বাঁচাবো। তারপর উইটনেস শান্ত হয় আর বলে, আমি ডোডো গ্রুপের T9 ল্যাবে রিসার্চার ছিলাম। যখন আমি উপলব্ধি করতে পারলাম যে T9 গ্যাস কতটা ক্ষতিকর, তখন আমি কিনিয়া আর তার হাজবেন্ডকে T9 এর ব্যাপারে বলেছিলাম। সে তার ফোনে আমার ভিডিও রেকর্ড করে নিয়েছিল। তার ফোনের ভিডিওতে আমি T9 এর পুরো ডিটেলস বলে দিয়েছিলাম। জিনা বলে, আচ্ছা, তাহলে ওই ফোন এখন কোথায় আছে? এখান থেকে আমরা ববিকে দেখতে পাই যে ওই পেন্টিং এর পেছনে সিক্রেট লকারটা খুলে আর যার মধ্যে ওই ফোন আছে, মানে কিনিয়ার হাজবেন্ডের ফোন সেখানে আছে। তারপর ডাক্তার ববিকে কল করে বলে উইটনেসের সাথে তার লয়ার দেখা করতে এসেছে। ববি বলে, লয়ারের নাম কি? ডাক্তার বলে, লয়ারের নাম জিনা। ববি বলে, জিনা? কিন্তু জিনা নামের তো কোনো লয়ারই নেই। অন্যদিকে লি ববির অফিসে লাগানো ক্যামেরার দ্বারা সবকিছুই দেখছিল এবং শুনছিল। লি বুঝতে পারে জিনা সেখানেই গিয়েছে। ববি ডাক্তারকে বলে, ওই দুইজন লয়ারকে কোনোভাবে ছেড়ে দিও না, তারা অবশ্যই গুপ্তচর হবে। তারপরে লি তাড়াতাড়ি জিনাকে কল করে, কিন্তু জিনা বলে, আমি ব্যস্ত আছি, পরে কল করব। জিনা কল কেটে দেওয়ার আগে লি তাকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি ডোডো গ্রুপের হাসপাতালে আছো? এই কথা শুনে চমকে ওঠে আর বলে, তুমি এটা কিভাবে জানলে? লি বলে, কিছু একটা করে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, ওখানে তোমার বিপদ আছে। আর এরই মাধ্যমে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমার সাথেই থাকুন।